বন্ধুরা, আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025 সাল। আর একটা খুব সুন্দর মোটো ব্লগিং নিয়ে আবার আমি এসেছি আমার চ্যানেলে। আজকে আমি যাব বর্ধমান থেকে মগরা। তোমরা সবাই জানো যে মগরা সরস্বতী পুজো কত বিখ্যাত এবং কত হাই কোয়ালিটির, কত উন্নত মানের পূজা মণ্ডপ হয়ে থাকে সেখানে। আমি গত বছর সেখানে গিয়েছিলাম এবং যখন গিয়েছিলাম তখন গিম্বেলটা নিয়ে যাইনি। আমি জানতাম না যে মগরায় এত হাই কোয়ালিটির পুজো হয়ে থাকে। তো গত বছর গিয়ে আমি খুবই বিস্মিত হয়েছি। আমি প্রায় 24টা পূজা প্যান্ডেলের ভিডিও করেছিলাম। এবছর আরও বেশি পরিমাণে পূজা প্যান্ডেলের ভিডিও করার পরিকল্পনা নিয়ে বেরোচ্ছি। আর সঙ্গে অবশ্যই আমার গিম্বেলটা নিয়ে নিয়েছি। আশা করছি একটা দুর্দান্ত মানের সমস্ত পূজা প্যান্ডেলের ভিডিও তুলে আনতে পারবো মগরা শহরে। তো মগরায় আমার মামা বাড়ি, তো সে উপলক্ষে যাচ্ছি মগরা। আর 2 দিন এই পূজা ফেস্টিভ্যালটা, সরস্বতী পূজা ফেস্টিভ্যালটা খুব এনজয় করব, ঘুরবো, মজা করব। আর সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়ছি। এখন আমি যাচ্ছি মগরা, আর এই সুন্দর জার্নিটা আমি ক্যামেরাবন্দি করে রাখবো। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়ে পড়ছি। এখন বাজছে ঠিক দুপুর 1টা। এখান থেকে আমি বেরিয়ে একটা খাবার হোটেলে খাবার খাবো, তারপর খাবার খেয়ে একদম সোজা বেরিয়ে যাব মগরার উদ্দেশ্যে। আশা করছি 2:30 থেকে 3টার মধ্যে মগরা ঢুকে যাব। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়বো একটা খুব সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। মগরা শহরের যে আলোকসজ্জা, যে মণ্ডপ সজ্জা, যে সরস্বতী ঠাকুরের যে কারুকাজ, সেগুলো সব তুলে নিয়ে আসবো আমাকে ডেইলি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি এখন একটা সুন্দর ট্রাভেল ব্লগের সঙ্গে একটা সুন্দর পুজো পরিক্রমা কভার করতে চলেছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল, আর পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকুন। আর বেশি কথা বলবো না, চলুন বেরিয়ে পড়ি। শুরু করা যাক এই সুন্দর ট্রাভেল ভিডিওটা, সঙ্গে থাকুন। চলো জার্নিটা শুরু করি। লেটস গো। এখন বাজছে ঠিক দুপুর 1:15। বাইরের হোটেলে খেতে হবে আজকে। এখন আমরা নীলপুর বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে নীলপুর বাজার, একদম মিডিল পয়েন্ট। কালকে সরস্বতী পুজো গেছে, সেই উপলক্ষে এইখানে হাঁটা যাচ্ছিল না। এখন ভিড়টা অনেক ফাঁকা হয়েছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। তাছাড়া এখন দুপুরবেলা বলে এখন কনজেস্টেডটা মানে অনেক কম আছে। আবার বিকেলের পর থেকে এই বাজারটা পুরো কনজেস্টেড হয়ে যাবে, হাঁটা চলা যাবে না, এমন অবস্থা হবে। তো এই পূজা পার্বণগুলোতে কিন্তু এই নীলপুর বাজার মানে এত কনজেস্টেড থাকে যে হাঁটা চলা করা পর্যন্ত যায় না। যাই হোক, আজকে দিনটা খুব সুন্দর আছে, একটা রৌদ্র করজ্জ্বল দিন। আকাশ পরিষ্কার আছে, কোনো মেঘলা ওয়েদার নেই। আর একটা হালকা শীতের আমেজ, সেই সঙ্গে একটা পুজো ভাব, সরস্বতী পুজোর যে আনন্দ, সেটা কিন্তু একটা ফিল করছি। তো এই ওয়েদারের মধ্যে দিয়ে একটা বাইক রাইড করার যে আনন্দ, সেটা আশা করছি তোমরা খুব মিস করতে চাইবে না। আর আমি তো এখন বাইকে রাইড করতে বেশি পছন্দ করি, কারণ বাইকে খুব সহজেই মানে কাছে পিঠে যে জায়গাগুলো আছে, খুব দূরে নয়, খুব দূরে হলে বাইকে যাই না, বাইকটা অ্যাভয়েড করি। আর মোটামুটি 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে জার্নি হলে আমি সাধারণত বাইকেই যাতায়াত করি এখন। আর ডোমিনার থাকার ফলে এখন জার্নিটা অনেক ইজি হয়ে গেছে। তাছাড়া এনএইচ এখন যে হাই কোয়ালিটির হয়ে গেছে, বাইক রাইড করা অনেক ইজি হয়ে গেছে। আর অনেক দ্রুত আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারছি
যাই হোক, আমি আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে শালবাগানের রাস্তা। আর শালবাগান মোড়ের খুব কাছাকাছি জায়গায় এখন চলে এসেছি। শালবাগান মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়ে উঠবো একদম শিয়ালডাঙ্গা মোড়। শিয়ালডাঙ্গা মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে সোজা পৌঁছে যাব উল্লাস। উল্লাস থেকে এনএইচ ধরে একদম টানবো, চালাবো বাইক একদম মগরার উদ্দেশ্যে। দুপুরে খাবারটা কোথায় খাওয়া যায় সেটা চিন্তা করছি। খাবারটা খেয়ে বেরোলাম না, এই একটা চিন্তার বিষয়। এই দিক দিয়ে চলে এলাম, রাস্তার ধারে কোনো হোটেল পেলে বা ধাবা পেলে সেখানে খাওয়ার চেষ্টা করতে হবে। জানি না কোন হোটেল পাবো বা কোন ধাবা পাবো। এখন শিয়ালডাঙ্গা মোড়ের কাছাকাছি জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে শিয়ালডাঙ্গা মোড়। আর এখান থেকে আমরা এবার ডান দিকে টার্ন নেবো। উল্লাসে বাস স্ট্যান্ড পেরিয়ে গেলাম। এখন বাস স্ট্যান্ড দুটো করে দিয়েছে বর্ধমান শহরে। একটা উল্লাসের এখানে পেয়ে যাবে তোমরা বাস স্ট্যান্ড, যারা কলকাতা থেকে আসবে তাদেরকে এই উল্লাস বাস স্ট্যান্ডে নামতে হবে। আর একটা বাস স্ট্যান্ড করেছে নওয়াহাটের কাছে, সেটা যারা তোমরা দুর্গাপুরের দিক থেকে আসবে বা আসানসোলের দিক থেকে আসবে তাদেরকে কিন্তু ওই নওয়াহাট যে বাস স্ট্যান্ডটা করেছে সেখানে কিন্তু নামতে হবে। আর এই দুটো বাস স্ট্যান্ডই কিন্তু বর্ধমান শহরের বাইরে অবস্থিত, কারণ বাস স্ট্যান্ড যদি শহরের মধ্যে করা হয় তাহলে সেক্ষেত্রে খুব কনজেস্টেড হয়ে যাচ্ছে আর জ্যাম লেগে যাচ্ছে। সেই জ্যাম এড়ানোর জন্য, সেই ভিড় এড়ানোর জন্য এই দুটো বাস স্ট্যান্ডই কিন্তু শহরের বাইরে করা হয়েছে। একদম পুরো বাইরে নয়, একেবারে বাইরে লাগোয়া দুটো, মানে যেখান থেকে ঠিক বর্ধমান শহরটা শুরু হচ্ছে এবং যেখান থেকে শেষ হচ্ছে ঠিক সেই পয়েন্টে কিন্তু দুটো বাস স্ট্যান্ড করা হয়েছে। তোমরা বাসে করে যারা বর্ধমান শহরে আসবে, তারা কলকাতার দিক থেকে যারা আসবে তাদেরকে নামতে হবে কিন্তু এই উল্লাস বাস স্ট্যান্ডে। আর যারা দুর্গাপুর বা আসানসোলের দিক থেকে আসবে তাদের নামতে হবে নবাবহাট বাস স্ট্যান্ডে। আমি উল্লাস বাস স্ট্যান্ডটা পেরিয়ে গেছি আর উল্লাসের এখন ঠিক কাছাকাছি জায়গায় চলে এসেছি। আজকে ওয়েদারটা পুরো একদম পুজো পুজো টাইপের ওয়েদার আছে। কালকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরস্বতী পুজো গেছে, আজকেও চলছে সরস্বতী পুজো, আজকেও পুজোটা হবে। বৃহস্পতিবার দিন সমস্ত প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে। আমি বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসবো। আমি যাচ্ছি পুজোর কটা দিন আনন্দ করবো বলে মামাবাড়িতে, সেই উপলক্ষে বেরিয়ে পড়েছি। আর একটা খুব সুন্দর ওয়েদার, না ঠান্ডা না গরম, সেই সঙ্গে একটা উৎসবের মেজাজ শরীর মন জুড়ে আছে। আর
সেই সঙ্গে এই সুন্দর বাইক রাইড সব মিলিয়ে একটা বেশ ভালো অনুভূতি আসছে। এই কার্ভগুলোতে সবসময় তোমরা কিন্তু বাইক স্লো করবে, যতই হাই স্পিডে থাকো না কেন, 80, 90, 100, এই কার্ভগুলোতে কিন্তু যদি স্লো না করো তাহলে কিন্তু তোমার ট্র্যাক থেকে বেরিয়ে যেতে পারো। বেরিয়ে গিয়ে এই যে সাইডে যে রেলিংগুলো আছে এখানে কিন্তু ধাক্কা মারতে পারো। এটা কিন্তু মাথায় রাখবে, যারা হাই স্পিডে চালাচ্ছ বাইক, 100-র উপর চালাচ্ছ, তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। যেখানে টার্ন আসবে সেখানে টার্নে কিন্তু স্লো করবে সবসময়, বা টার্নটা পেরিয়ে গেলে আবার কিন্তু বাইকের স্পিডটা বাড়াবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, যখন টার্নটা নিচ্ছ সেখান থেকে ট্র্যাক থেকে তুমি বেরিয়ে যাবে না, ট্র্যাকের মধ্যেই থাকবে। আর যদি হাই স্পিডে তুমি টার্ন নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমাদের রিলায়েন্সের পেট্রোল পাম্প, এখান থেকে আমি ভরাতাম আগে, কিন্তু এখন ইদানিং ভরাচ্ছি ভারত পেট্রোল পাম্প থেকে। ভারতের যে স্পিডটা প্রোভাইড করে সেটা খুব ভালো, রিলায়েন্সও ভালো, রিলায়েন্সের থেকেও কিন্তু ভারতের যে স্পিড এখন সব থেকে বেস্ট লাগে আমার। আর সেই জন্য আমি স্পিডের তেল সবসময় ভরেই থাকি, আর আমি মাইলেজটা খুব ভালো পাই এবং গাড়ির স্মুথনেস অনেক ভালো থাকে। শক্তিগড় চলে এলাম, এবার দেখি এখানে কোনো হোটেলে খাওয়া টাওয়া যায় কি না। কিছু ভাত ফাত তো পাবো বলে মনে হচ্ছে না। বলছি ভাত হবে? ভাত ভাত পাওয়া যাবে? এখন বসে আছি শক্তিগড়ের যে ল্যাংচার যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর মধ্যে একটা হোটেলে বসে আছি, খাবার হোটেলে। দুপুরে খাবারটা খেয়ে বেরোনো হয়নি, ওখানে খুব খিদে পেয়ে গেছিলো, আর তাই ঠিক করলাম
এই হোটেলে দুপুরে খাবারটা খেয়ে তারপর আবার জার্নি স্টার্ট করবো। এখন আপাতত বসে আছি শক্তিগড়ের কাছে একটা খাবার হোটেলে। জল লাগবে না। এটা হচ্ছে 100 টাকার মেনু, 100 টাকার ভেজ থালি। এটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থালায় দিয়েছে। অনেক দিন বাদে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেলে খাচ্ছি। আর যে যে জিনিসগুলো দিয়েছে সেটা হচ্ছে দেখো, ভাত দিয়েছে, সুন্দর একদম ভাত, ঝরঝরে ভাত, ডাল, চাটনি, একটা আলু পোস্ত তরকারি দিয়েছে, একটা ভাজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, এদিকে ফুলকপি তরকারি দিয়েছে, এদিকে স্যালাড দিয়েছে। 100 টাকার একটা খুব সুন্দর থালি। এটা হচ্ছে বর্ধমান থেকে ঠিক 15 কিলোমিটার দূরে শক্তিগড়ে যে ল্যাংচার দোকানগুলো আছে সেই ল্যাংচার দোকানের কাছে এই হোটেলটা অবস্থিত এবং এনএচের ধারেই পড়বে। আপাতত এখন সেখানে আছি, আর দুপুরে খাবারটা খেয়ে আবার জার্নি স্টার্ট করব। খাবারটা খেয়ে আবার বাড়িতে দেখা হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। দেখো এই হোটেলটায় খেলাম। এটার নাম হচ্ছে গীতাঞ্জলি, দেখে রাখো। খুব সুন্দর রেস্টুরেন্ট, একটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাব চারদিকে। আর যে খাবারটা খেলাম সেই খাবারে কোনো রকম তেল মশলা কিচ্ছু নয়, একদম খুব কম তেল মশলা দিয়ে রান্না করেছে। আর প্রত্যেকটা খাবার কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির এবং স্ট্যান্ডার্ড খাবার। এটা ঠিক আদি ল্যাংচা হোমের পাশে অবস্থিত গীতাঞ্জলি রেস্টুরেন্ট, মাল্টি কুজিন ফ্যামিলি রেস্টুরেন্ট। আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করবো, যারা তোমরা এই শক্তিগড় ল্যাংচা খাওয়ার জন্য বা দুপুরে হোক বা রাতে খাবারের জন্য এখানে দাঁড়াবে, তারা কিন্তু অবশ্যই এই গীতাঞ্জলি যে রেস্টুরেন্ট আছে সেটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি, একবার এলে বারবার আসবে। ওকে, চলো। আমি আজকে রাইডিং গিয়ারটা পরিনি, তার কারণ হচ্ছে আমি রসুলপুর পর্যন্ত আমি এনএচে থাকবো, আর রসুলপুরের পর থেকে আমি বাঁ দিকে ঢুকে যাব। আগের যে জিটি রোডটা ছিল, যেটা এখন বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ হয়নি, এই ধরো যে 4 চাকা গাড়িগুলো আছে ছোটো ছোটো, সে 4 চাকা গাড়িগুলো যায় আর 2 চাকা বাইকগুলো যায়। বড় বড় ট্রাক বা বাস কিন্তু ওই রাস্তায় যায় না। আর সেই রাস্তা দিয়ে আমি আজকে যাব মগরা। আর যেহেতু সেই রাস্তাটা অনেক কম ঝুঁকিপূর্ণ, কোনো ঝুঁকি নেই বললেই চলে, সেই জন্য আমি ঠিক করলাম রাইডিং গিয়ারটা পরবো না। আর ঠিক বেশ ভালো একটু গরম আছে, সেই জন্য ঠিক করলাম যে রাইডিং গিয়ার ছাড়াই আজকে বাইক রাইডটা করব। তো এখন দুপুর প্রায় 2টা বাজতে চলেছে। দুপুরে খাওয়া কমপ্লিট করে আমি শক্তিগড় ছাড়িয়ে এগিয়ে চলেছি মগরার দিকে। রসুলপুর পর্যন্ত এনএচে থাকবো, আর রসুলপুরের পর এনএচ থেকে আমি বেরিয়ে বাঁ দিকে যে পুরনো জিটি রোডটা আগে ছিল সেই জিটি রোডটা ধরবো।
এই দেখো, এটা হচ্ছে সে আগের পুরনো রাস্তা, রসুলপুর যাওয়ার রাস্তা। এই দিক দিয়ে আমাদের আগের রাস্তাটা ছিল, আর সোজা চলে যাচ্ছে ওই দিক দিয়ে, সোজা চলে যাচ্ছে কলকাতা। আর এটা হচ্ছে সে আগের জিটি রোড, মানে যে আগে যে রাস্তা দিয়ে বাস ট্রাক সব যাতায়াত করতো, সেই রাস্তাটা এখন শুধু বাইক চলাচল করে আর ছোট ছোট চার চাকা গাড়িগুলো যায়। বাস আর ট্রাকগুলো কিন্তু এই দিকে ঢোকে না, সব এনএস দিয়ে বেরিয়ে যায়। কিন্তু এই রাস্তায় একটা অ্যাডভান্টেজ হচ্ছে, কোনো বড় গাড়ি তোমরা পাবে না ঠিকই, কিন্তু এই রাস্তাটা খুব কনজেস্টেড, বেশি স্পিড তোলা যাবে না, এই একটা ডিসঅ্যাডভান্টেজ। মানে 50-60-এর বেশি, ম্যাক্সিমাম 50 থেকে 60 স্পিড তুলতে পারবে তোমরা এই রাস্তাটায়। এর বেশি স্পিড তুললে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ গরু ছাগল যে কোনো মুহূর্তে বাইকের সামনে চলে আসতে পারে, সে একটা সম্ভাবনা রয়েছে এই রাস্তাটায়। আর এনএচে এখন সেই সম্ভাবনাটা নেই, কারণ এনএচটা এখন কিছুটা ফ্লাইওভার টাইপের করে দিয়েছে, আর দু সাইডে ইটের দেওয়াল আছে, যার ফলে কোনো গরু ছাগল বা কুকুর সেই দেওয়াল টপকে এনএচের ওপর আসতে পারবে না। সেই জন্য এনএচের ওপর দিয়ে এখন বাইক চালানো, মানে হাই স্পিডে বাইক চালানো ইজি হয়ে গেছে, আর 6 লেন হওয়ার জন্য আরও সুবিধা হয়ে গেছে। তো যাই হোক, আমি এনএচ ছেড়ে দিয়েছি, এনএচ ছেড়ে এখন বাঁ দিকের সে আগে জিটি রোডে উঠে পড়েছি। এটা 2 লেনের জিটি রোড, মানে এই রাস্তা দিয়েই এক লেন দিয়ে সমস্ত গাড়ি যাবে আর এক লেন দিয়ে সমস্ত গাড়ি আসবে। আর ওভারটেক করলে এই মানে ফেরার যে লেনটা আছে, সেই লেনটা দিয়ে ওভারটেক করতে হবে। এইটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে এইসব জায়গাগুলোতে একটু। আর বিশেষ করে গরু ছাগল যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। আর এই জন্য স্পিড কিন্তু এই রাস্তায় একদম তোলা যাবে না। এখান থেকে পান্ডুয়ার 30 কিলোমিটার গেলে পান্ডুয়া ঢুকে যাবো। পান্ডুয়া মানে মগরা, পান্ডুয়ার পরে খন্ডান, তারপর তেলান্ডু, তারপর মগরা। এই নেচে গেলে 30 কিলোমিটার, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যেতাম, কিন্তু এইখানে এই 30 কিলোমিটার কভার করতে আমার প্রায় 40 মিনিটের কাছাকাছি লেগে যাবে। ট্রাকগুলো এখন এদিক দিয়ে যাতায়াত করছে, এদিকে ট্রাক কিন্তু যাতায়াত করে না। কেন করছে? করা তো উচিত নয়। মাল ফাল দিতে আসে, মানে এদিকে মাল ডেলিভারি দিতে আসে। এই রাস্তাটা দিয়ে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু এত ট্রাক কোনোদিন দেখিনি। এদিকে কিন্তু ট্রাক ঢোকার অ্যাকচুয়ালি কিন্তু কোনো পারমিশন নেই। যদি খুব এমার্জেন্সি দরকার না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রাকগুলো ঢোকে না এদিকে সাধারণত।
রসুলপুরের রেলগেটটা আসছে, মনে হচ্ছে রেলগেটটা উঠে গেছে, যার জন্য এই এত জ্যাম লেগেছে। ট্রাকগুলো সব একটা করে একটা বেরোচ্ছে। তখন গেট করেছিল, আমাকে মনে হচ্ছে গেটে পড়তে হবে না, গেট খোলাই আছে, আশা করছি বেরিয়ে যেতে পারবো, কিন্তু কনজেস্টেড আছে একটু। রসুলপুরে রেলগেট পেরিয়ে গেলাম, এবার যাচ্ছি মেমারির দিকে। মাঝখানে একটা নিমো বলে একটা জায়গা পড়বে, নিমোর পর মেমারি চলে আসবে, মেমারির পর আসবে শিমলাগড়, বৈচিগ্রাম, কাগিলা, তারপর আরও একটা দুটো স্টেশন আছে, স্টপেজ আছে, সেইগুলো ছাড়িয়ে পৌঁছে যাবো পান্ডুয়া পৌঁছালেই চলে আসবো মগরা। দেখো এখানে দেখাচ্ছি মগরা আর 41 কিলোমিটার, 44 কিলোমিটার। চুচুড়া দেখাচ্ছে 56 কিলোমিটার, নবদ্বীপ দেখাচ্ছে 56 কিলোমিটার। অর্থাৎ এখান থেকে চুচুড়া যা ডিস্টেন্স, নবদ্বীপের ঠিক সেম ডিস্টেন্স মগরা 44 কিলোমিটার। এইখানে বাইক একদম গরুর গাড়ির মতো চালাতে হবে, মাঝে মাঝে ফাঁকা রাস্তা পড়বে, কিন্তু মানে স্পিড তোলা যাবে না বেশি। ওই যে বললাম গরু ছাগল যে কোনো তো চলে আসতে পারে, ওই একটা ভয় থেকে যাচ্ছে সবসময়। এই জন্য এই রাস্তায় হাই স্পিডে একদম বাইক চালানো যাবে না, ম্যাক্সিমাম 60-60-এর উপর তোলা যাবে না। বড় বড় হাম দিয়ে দিয়েছে, এত বড় বড় হাম। আসলে এই জায়গাগুলোতে মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আগে হতো আর কি, এখন হয় কিনা জানি না, এখন তো এনএইচ হয়ে গেছে, মূল যে গাড়িগুলো সব এনএইচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আগে এদিকে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো, যার জন্য এখানে যে সমস্ত এখানে ছোটো ছোটো গ্রামগুলো, যেখানে বিষ্ণুপুর একটা গ্রাম বেরিয়ে এলাম, ছোটো ছোটো লোকালয় এলেই সেখানে কিন্তু প্রচুর হাম দিয়ে দিচ্ছে, মানে বাম্পার দিয়ে দিচ্ছে। আর এরকম 37টা বাম্পার আছে কিন্তু পান্ডুয়ার ঠিক সিটিটা ঢোকার আগে 37 থেকে 38টা বাম্পার কিন্তু আমাদের পেরোতে হবে। দেখার মতো, দেখাবো তোমাদের, প্রচুর বাম্পার আছে সেখানে। অ্যাক্সিডেন্ট প্রোন জোন, টাইপ স্লো, ঠিক যেটা বলছিলাম সেটাই লিখে দিয়েছে দেখো, অ্যাক্সিডেন্ট প্রোন জোন, অর্থাৎ এখানে অ্যাক্সিডেন্ট হয়, সাবধানতা অবলম্বন করতে বলছে। আমি তো সাবধানতা অবলম্বন করেই বাইক চালাই সবসময়। এনএইচ ছাড়া আমি বাইকের স্পিড বেশি তুলি না, স্পিড তুললেও এনএইচেই তুলি, এবং সেটা 100 থেকে 120-র মধ্যে, ম্যাক্সিমাম 120 অবধি হয়তো তুলি, তার বেশি, তার কিছুক্ষণের জন্য, তার বেশি তুলি না। আমি সাধারণত 80 থেকে 100 স্পিডের মধ্যে বাইক চালাতে পছন্দ করি, এবং সেটা যদি মানে একদম রাস্তা ফাঁকা পাই তখনই তুলি, নাহলে আমি 50-60 এই অ্যাভারেজে বাইক চালাই। কনজেস্টেড জায়গা থাকলে আর একদম কনজেস্টেড থাকলে আরও কমে চালাই, 40-50-এর মধ্যে রাখি, আর একটু ফাঁকা থাকলে এই 50-60। কিন্তু এখন এই যে রাস্তাটা এখন দেখছো, এখন চালাচ্ছি দেখো কত 58 চালাচ্ছি, ঠিক আছে। আমি এরকম কিন্তু মোটামুটি 58-60 এই বেশি আমি কিন্তু এইখানে বেশি স্পিড তুলবো না, কারণ আমি জানি যে কোনো মুহূর্তে গরু ছাগল কুকুর চলে আসতে পারে, আর দুর্ঘটনা একবার ঘটে গেলে আর কিছু করার থাকবে না, তখন আর হাহুতাশ করে কোনো লাভ হবে না। সুতরাং আগে থেকে সাবধানতা অবলম্বন ভালো। লেট হোক, কিন্তু যেন লেটটা এমন না হয় যেন আর কোনো দিনও লেট না হওয়ার মতো অবস্থায় আসে, সেটা অবশ্যই গাড়ি চালানোর সময় মাথায় রাখতে হবে। যাই হোক, আজকে বেশি জ্ঞান দিয়ে ফেলছি তোমাদের, রাস্তাটা তো কভার করতে হবে, পুরো কথা না বললেও নয়, কথা না বললেও মানে যে ট্রাভেল, এই যে মোটো ব্লগিংয়ে কিন্তু কথা বলতেই হবে, কোনো না কোনো একটা
ছুতো করে একটা অজুহাত করে কথা চালিয়ে যেতে হবে, তবে মোটো ব্লগিংটা ভালো লাগবে। তোমরা যারা মোটো ব্লগিং করো বা যাদের আইডিয়া আছে তারা তো বুঝতে পারছো আমি কেন এরকম বকে যাচ্ছি। বইচি ঢুকে যাচ্ছি, বইচি 14 কিলোমিটার, আর এখান থেকে নিমো চলে এলাম। কুড়ি কিলোমিটার পার ঘন্টা এখানে গতিবেগ রাখতে বলছে, আমি রাখছি 27। বাইক নিলে তোমরা সবসময় এই ডোমিনারটা নেওয়ার চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে মানে সস্তায় পুষ্টিকর খাবার যেটাকে বলা হয়। এটার দাম খুব কম, কিন্তু যথেষ্ট ফাস্ট এবং দ্রুত। 106 নম্বর গিয়ারে 150-এ মানে তোমরা ইজিলি ক্রুজ করতে পারবে এটাতে। মানে 100 করতে কোনো ব্যাপারই নয়, 150 এটা 6 নম্বর গিয়ারে আরামসে উঠে যাবে। আর আমাদের ইন্ডিয়ার যা রাস্তা, ভারতবর্ষের যা রাস্তা, তাতে 150 স্পিড মানে তোলা এইসব রাস্তা ইম্পসিবল ব্যাপার। এনএচে তোলা যেতে পারে, কিন্তু এনএচে 150 তুলে বেশিক্ষণ কেউ রাখতে পারবে না। হয়তো খুব বেশি হলে 5-6 সেকেন্ড বা 10 সেকেন্ড, এর বেশি কেউ রাখতে পারবে না। আমাদের যে বাইকই কিনি না কেন, যে সুপার বাইকই কিনি বা স্পোর্টস বাইকই কিনি না কেন, যত হাই স্পিডেরই বাইক হোক না কেন, সেগুলো কিন্তু কখনোই হাই স্পিডে একবারে মানে অনেকক্ষণ ধরে চালানো যাবে না। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমি 11 লাখ টাকা দিয়ে G900 নিলাম। G900-এর স্পিড কিন্তু অনেক বেশি মানে ডোমিনার থেকে। G900-এর টপ স্পিড হচ্ছে যেখানে 200 কিলোমিটার প্রতি ঘন্টা, সেখানে ডোমিনার আমাকে দিচ্ছে প্রায় 174 থেকে 180 কিলোমিটার। আর যেহেতু টর্কটা খুব বেশি G900-এর, সেহেতু টানটা খুব বেশি এবং ডোমিনার থেকে একটু আগে এগিয়ে যায়। কিন্তু আমার দরকার নেই, আমার তো দরকার ভ্যালু ফর মানি। 2.5 লাখ টাকা দিয়ে একটা 400 সিসির বাইকে 150 কিলোমিটার স্পিড তুলতে পারছি, সেখানে আমি কেন 11 লাখ টাকা দিয়ে খরচা করতে যাব? আর 11 লাখ টাকা দিয়ে খরচা করে আমি যখন দেখছি আমি 150-র বেশি স্পিড আমি তুললেও রাখতে পারবো না, আমাকে সবসময় 100 থেকে 120 বা 80 থেকে 100-র মধ্যে আমাকে চালাতে হবে, সেটা আমি যে বাইকই কিনি না কেন। তো সেই জন্য আমি মনে করি যে শুধু পয়সাগুলো ওয়েস্ট করার কোনো মানে হয় না। কারণ G900 বা অন্যান্য যে সমস্ত সুপার বাইক আছে, সেইগুলো কিন্তু সার্ভিস কস্ট অনেক বেশি হয়ে থাকে এবং ইন্স্যুরেন্স চার্জ অনেক বেশি হয়ে থাকে। বছরে একবার সার্ভিস করালে 11,000-12,000 টাকা খরচা হয়, আর ইন্স্যুরেন্স খরচা এরকম প্রায় 22-23,000 টাকা বছরে শুধু ইন্স্যুরেন্স আর সার্ভিসিং বেরিয়ে যাবে। আর সেখানে ডোমিনারের সার্ভিসিং কস্ট আছে 500 থেকে 600 টাকা মাত্র, ঠিক আছে। আর ইন্স্যুরেন্স খরচা মাত্র 3,000 টাকা, মানে 5 বছর তো ইন্স্যুরেন্স ফ্রি থাকে, তারপর বছরে 3,000 টাকা, আমাকে এখন 3,000 টাকা করে দিতে হচ্ছে, 3,200 টাকা করে দিতে হচ্ছে। তাই আমার মনে হয় আর ডোমিনার কিন্তু যথেষ্ট মানে রাইডিংয়ের জন্য বা ট্যুরিংয়ের জন্য যথেষ্ট ভালো বাইক। স্পোর্টস বাইক মানে 2 থেকে 3 লাখ টাকার মধ্যে যে স্পোর্টস বাইকগুলো আছে, সেগুলো কিনলে কিন্তু আমাদের ট্যুরিংয়ের যে চাহিদা বা লং ট্যুরের যে চাহিদা, সেগুলো কিন্তু আমাদের ইজিলি আমরা পেয়ে যাব। আর তাছাড়া এই যে ডোমিনারের সার্ভিস কস্ট যেমনি কম, তেমনি সার্ভিস সেন্টার প্রচুর আছে, সব জায়গায় সার্ভিস সেন্টার পেয়ে যাবে ভারতবর্ষের সমস্ত জায়গায়। তারপর কিছু টাকা এক্সট্রা পেমেন্ট করলে রোড অ্যাসিস্ট্যান্স আছে, মানে রাস্তাঘাটে কোনো দরকার হলে তোমরা এক্সট্রা পে করে সে সার্ভিস তোমরা নিতে পারবে। এখন বাজাজের এই ফেসিলিটিটা দিচ্ছে এখন। আর তাছাড়া এই যে মাইলেজ কিন্তু অন্যান্য সুপার বাইকের থেকে কিন্তু অনেক বেশি, প্রায় লংয়ে 30-এর কাছাকাছি মাইলেজ দেয়, আর লোকালে 25 থেকে 27-এর মধ্যে থাকে, যেটা সুপার বাইকে 8 থেকে 10-এ নেমে আসে কিছুদিনের মধ্যে। প্রথম ওরা ক্লেম করে কোম্পানি 15-16 কিলোমিটার, কিন্তু পরে সেটা 8-10-এ নেমে আসে, যেটা পরবর্তীকালে মেনটেন করা খুব কঠিন হয়ে পড়ে। তাছাড়া সুপার বাইকের একটা স্পার্টসের দাম কিন্তু প্রচুর হয়ে থাকে, মানে 25,000-30,000 টাকা নিচে কোনো স্পেয়ার পার্টস থাকে না বললেই চলে। একটা কোনো স্পেয়ার পার্টস খারাপ হলে সেটা সারাতে মিনিমাম 25 থেকে 30,000 টাকা খরচা হয়ে যায়। তাই এই সমস্ত দিক চিন্তাভাবনা করে আমার মনে হয় এখন এই মুহূর্তে সবথেকে বেস্ট বাইক হচ্ছে ডোমিনার। এটা অনেকটা মিনি সুপার বাইকের মতো, কিন্তু স্পোর্টস বাইক, কিন্তু মিনি সুপার বাইকের মতো এটা পারফরমেন্স দেবে তোমাদের। এটা হচ্ছে মেমারি রেলগেটে চলে এসেছি, দেখতে দেখতে মেমারি প্রায় ঢুকে গেলাম।
টাইমিং দেখাচ্ছে এখান থেকে 42 কিলোমিটার। আর এদিকে বাঁ দিকে চলে যাচ্ছি মেমারি রেল স্টেশন। পান্ডুয়া 23 কিলোমিটার এখান থেকে। একদম সোজা চালিয়ে যাও, দাঁয়ে বাঁয়ে কোনো দিকে তাকাবার দরকার নেই, সোজা চালাতেই থাকো চালাতেই থাকো। এটা হচ্ছে বর্ধমান আর হুগলির একদম বর্ডার পয়েন্ট। এই জায়গাটার পর আমরা হুগলি জেলায় প্রবেশ করব। অলরেডি পড়ে গেছি হুগলি জেলায়, এতক্ষণ আমরা বর্ধমান জেলায় ছিলাম, এবার এখন আমরা হুগলি জেলায় এন্ট্রি করছি। ওয়েলকাম টু হুগলি।
পাগলা ঢুকে গেলাম। বাঁদিকে গেলেই, বাঁদিকে স্টার্ন নিলে পাগলা রেল স্টেশন পৌঁছে যাব। দেবীপুর চলে এলাম। এরপর আমরা ঢুকে যাবো সিমলাগড়, তারপর পান্ডুয়া। এই রাস্তায় ডমি একদম কানা। সত্যি কথা বলতে কি, এই রাস্তায় ডমিকে
একটা 150 সিসির বাইক ওভারটেক করে দেবে, কারণ ডোমি অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে ছাড়া কিন্তু সেরকম ভালো পারফরমেন্স করতে পারে না, এইসব রাস্তায় টানতে পারে না, আর টানা উচিতও নয়। শুধু ডোমিনার কেন, যে কোনো সুপার বাইকও এইসব রাস্তায় কানা হয়ে যাবে। মানে এত এখানে কনজেস্টেড, এত ট্রাফিক বেশি, এখানে স্পিড তোলাই যাবে না।
এনএচের থেকে কিন্তু খতরনাক রাস্তা হচ্ছে এই রাস্তা, প্রচুর কনজেস্টেড। আর 2 লেনের রাস্তা, বিশেষ করে 1 লেন দিয়ে তো গাড়ি যাচ্ছে, আবার সেই লেন দিয়ে ওভারটেক করছে, আবার উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, ট্রাকগুলো ঢুকে যাচ্ছে, বাস ঢুকে যাচ্ছে, এর সঙ্গে আবার গরু, ছাগল, ভেড়া, মোষ যে যেখান থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে। খুব মানে অসুবিধার ব্যাপার এই বাইক চালানো। আর গান শুনতে শুনতে এই রাস্তাতে বাইক চালানোই যাবে না। মগরা 16 কিলোমিটার দেখতে দেখতে চলে এলাম মগরা, পান্ডুয়া ঢুকছি। এনএইচ হলে তো কোনো এটা ব্যাপারই ছিল না, এনএইচ হলে 16 কিলোমিটার মানে 10 মিনিটের মধ্যে ট্রেনে দিতাম, কিন্তু এটা যেহেতু এনএইচ নয়, এটা প্রচুর কনজেস্টেড রাস্তা, 16 কিলোমিটার কভার করতে আমাকে 8 ঘন্টা লেগে যাবে।
পান্ডুয়া সিটির মধ্যে ঢুকে গেলাম।
তালান্ডো ঢুকে গেলাম। এই দেখো বাঁ দিকে যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তালান্ডো সিনবাউ। এই টাওয়ারগুলো এলে বুঝতে পারবে যে আমরা তালান্ডো চলে এসেছি। এরপরে আমরা মগরা ঢুকে যাবো। এখান থেকে মগরা খুব বেশি হলে 5 থেকে 7 কিলোমিটার মাত্র। আর মগরা ঢুকে যাচ্ছি। এখন বাজছে, কটা বাজছে?